কবি প্রণাম 2020 দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বারবার আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের বৈশিষ্ট্য একটাই যে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস, একটা আমাদের সীমাবদ্ধ অবস্থার মধ্যে কবিগুরুকে একটু সত্য শ্রদ্ধা করি। আজ 8ই মে 2020, 25শে বৈশাখ 1400। এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে মানব জাতি সফল, এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা ভারতবাসী আজ মুখোমুখি হয়েছি। ওটা বিশ্বের তাবর দেশ, উন্নত দেশ, ধনী দেশ, তারা সবাই আজকে এই মহামারীর কাছে, কোভিড-19 বা করোনা ভাইরাস, এই মহামারীর কাছে তারা মুখ করে পড়েছে। তাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের মতো দেশ, এক তৃতীয় বিশ্বের দেশ, আমাদের মতো দেশে আমরা দেখছি হাজার হাজার মানুষ তারা প্রমুখ মিছিল খেতে পায়নি। হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে আছে রেশনের লাইনে দুমুঠো চালের জন্য। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পরিযায়ী শ্রমিক তারা হাঁটা দিচ্ছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে, কিভাবে তাদের নিজেদের রাজ্যে পৌঁছানো যায়, কিভাবে তারা তাদের নিজেদের বাড়িতে পৌঁছাবে। এক অদ্ভুত পরিস্থিতি, এক কঠিন পরিস্থিতি। এই কঠিন পরিস্থিতিতে কবিগুরু আমাদের সাহস জুগিয়েছেন। কবিগুরু আমাদের মনের মধ্যে আত্মবিশ্বাস দিয়ে যে নিশ্চয়ই একদিন না একদিন আমরা এই সংকট কাটিয়ে উঠব, আমাদেরও নিশ্চয়ই হবে হয়। এই পরিস্থিতিতে কবিগুরুর প্রতি শ্রদ্ধার ভোগ নিবেদন করছে আমাদের ছাত্রী স্নেহা হেস তার রবীন্দ্রনাথের প্রতি কবিতার মধ্য দিয়ে। স্নেহা, ইউ আর অন দ্য ক্যামেরা। নমস্কার। বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি। তোমাকে স্মরণ করি আজি এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জার সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা, রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস ঝাঁকে। আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর। উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরি, প্রাণরুদ্ধ, প্রাণস্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এই দুঃসহ ঘৃণা, এই নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লুভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। নমস্কার। অত্যন্ত প্রাসঙ্গিক স্নেহার এই আবৃত্তিটি। সত্যি আরো একবার আমরা যেন এই সময়কালে অনুরণন পেলাম এই কবিতার মধ্য দিয়ে। মুমুক্ষু মানুষের মিছিল, চারিদিকে হতাশা গ্রাস করেছে, নৈরাশ্য, কিন্তু সবকিছুকে ছাপিয়ে কোথাও যেন একটা আশার আলো আছে। আমরা সবাই লকডাউনে আছি, গৃহবন্দী অবস্থার মধ্যে আছি, অসুবিধার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, তবুও যেন কোথাও একচুলতে সোনালী রোদ্দুরের মতো পজিটিভিটি বা একটা নতুনত্ব আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করেছি এই আমাদের কারণে আমরা যারা বাধ্য হয়েছি আমাদের নিজেদের স্বেচ্ছা বন্দি করতে বাধ্য হয়েছি আমাদের নিজেদের বাড়িতে। স্কুল বন্ধ হয়ে আছে, টাকা বন্ধ হয়ে আছে,
রাস্তাঘাটে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে বেরোতে পারছেন না, একবারে অতি প্রয়োজনীয়তা ছাড়া মানুষদের বাইরে বেরোনো যাচ্ছে না। সেই অবস্থায় মানুষ পেয়েছে কি অখণ্ড অবসর, যে অখণ্ড অবসরের হয়তো অনেক প্রয়োজন ছিল। কারণ এই অখণ্ড অবসরে আমরা আমাদের মনের ভেতরে যে সুপ্ত ইচ্ছা, যে সুপ্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা আমরা তথাকথিত সেলিব্রিটি বলি, তারা তাদের নিজেদের অনেক কিছু প্রতিভা এই সুযোগ এই অখণ্ড অবসরের মধ্যে তারা করতে পারছেন। আমাদের সলমন খান বলে একজন আর্টিস্ট আছেন, তিনি ভালো ছবি আঁকেন, গান করেন, তিনি ছবি আঁকছেন, গান করছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলার অনেকে অনেক টেলিভিশন শিল্পী তারা ছবি আঁকছেন, আবৃত্তি করছেন, গান করছেন, কারণ তারা এতদিন সময় পাননি। হ্যাঁ, কিন্তু এই লকডাউনের অখণ্ড অবসরে তারা সময় পেয়েছেন। তারা সময় পেয়েছেন বলে কেউ রান্না করছেন, সময় পেয়েছেন বলে তাদের মনের মধ্যে যে সুপ্ত প্রতিভাটা ছিল, তাদের মনের মধ্যে হয়তো যে ইচ্ছাটা ছিল, যে চেষ্টাটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে, সেগুলো হয়তো তারা নতুন করে করতে পারছেন। তেমন একজন মানুষ আমাদের অতি প্রিয় মাস্টারমশাই নিরূপ প্রামাণিক। এবং তিনি রবীন্দ্রনাথ যেমন অনেক ছবি আঁকাটা অনেক পরে শিখেছেন, কিন্তু খুব কম সময়ের মধ্যেই তিনি সেটা রপ্ত করে নিয়েছেন। আমাদের এই নিরূপবাবু মাত্র 2 বছরের মধ্যে গিটার মধ্যে তার একটা দক্ষতার, গিটার বাজানোতে তার একটা দক্ষতার পরিচয় রেখেছেন। আর আজকের এই অনুষ্ঠান চাওয়া হচ্ছে সম্পূর্ণ কিছুই তার তার উৎসাহের জন্য। উনি বারবার আমাদের বলেছেন যে এরকম একটা উপস্থিত সময়ে যদি এটা করা যেত, আমরা তার ইচ্ছাটাকে গুরুত্ব দিয়ে সম্মান করছি, তাই আমরা করতে পারছি আজকে এই অনুষ্ঠান কবিতা নাম। এখন আমি পদার্থবিদ্যার শিক্ষক শ্রী নিরূপ প্রামাণিককে কিছু বলার জন্য অনুরোধ করছি, এবং তারপরে তিনি গিটারের সুরমূর্ছনায় আমাদের শোনাবেন কবিগুরু এই করেছ ভালো এগুলোকে, এই করেছ ভালো নিরূপ, আপনি ক্যামেরায়। হ্যালো, নমস্কার সকলকে। প্রথমেই আজকে আমরা যে বিশেষ দিনে উপস্থিত হয়েছি, সেই কবিগুরুকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা। আর আমরা এই যে কবিগুরু সম্পর্কে বলবো, তার ব্যাপারে আমরা সবাই জানি যে উনি কেমন ছিলেন। তার সমস্ত কৃতিত্ব আমাদের বলার মতো করে আর নতুন করে কিছু নেই। তো আমি আজকের অনুষ্ঠান সম্পর্কে দু একটা কথা জাস্ট বলি, যে প্রথমেই ধন্যবাদ জানাবো আমার সমস্ত পার্টিসিপেন্টদের, যারা এরকম একটা অনুষ্ঠান করে তোলার জন্য চেষ্টা করে গেছে। সমস্ত পার্টিসিপেন্টদের প্রথমেই ধন্যবাদ জানাই। তারপর আমি সবথেকে আরও বেশি করে আমার ধন্যবাদ জানাবো আমার বন্ধু সুলভ, সোমনাথবাবু এবং শুভেন্দুবাবুকে, কারণ ওনাদের এই ধরনের সাপোর্ট ছাড়া এটা করা সম্ভব হতো না। তো এটা করতে গিয়ে প্রথমেই বলি যে এটা কীভাবে আমাদের মনে হলো এটা করা যেতে পারে। যেহেতু আমরা এরকম অনলাইনে ক্লাসগুলো করছি, সেক্ষেত্রে আমাদের দুটো পক্ষ থেকেই আমাদের আদান প্রদান হচ্ছে তথ্যের। সেক্ষেত্রে আমরা সেটা ভাবতেই পারি যে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারবো। তা আমরা সেই রকম অনুষ্ঠানের কথা ভেবে এটাকে করব, এই ভেবে আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টা, এবং সেটা যতটা সম্ভব আমরা পারছি সফল করার চেষ্টা করছি। যাই হোক, আমি আরেকবার সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আমি জাস্ট একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনানোর চেষ্টা করছি। এই করেছো ভালো নিঠুরো।
toxic, nature is very nature is very আর একজন চতুর্থ জানি আর সবচেয়ে বড় ব্যাপার তিনি ছিলেন কি না একজন বিজ্ঞান ছাত্র এটা এত বড় কবি কিন্তু তিনি ছিলেন একজন বিজ্ঞান ছাত্র তার লেখাতে বারবার আমরা বিজ্ঞানের চেতনা কেন বানানো প্রয়োজন মানুষের বিজ্ঞান মানুষরা কেন প্রয়োজন সেটা তিনি বারবার বলছেন এবং তার জীবন দেশে প্রায় অনেকগুলো দেশ তার ভ্রমণ করেছেন এবং এরকম ভ্রমণকালে তিনি বিখ্যাত বিজ্ঞানী তার সাথে চারবার সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে এক ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হয়েছিল আইনস্টাইন তাকে যথেষ্ট সম্মান এবং আমরা আমরা কবিগুরুর আজকের এই দিনে স্মরণ করছি তার বিজ্ঞান মনস্কারে করার চেষ্টা করছি সত্যি কথা বলি বর্তমান আমরা সবাই উপস্থিত হয়ে আছি সবাই প্রত্যেকটি হয়ে আছে বিজ্ঞান তার মন্দিরের দরজা বন্ধ মসজিদের দরজা বন্ধ বিজ্ঞান মানুষের যাওয়া এই প্রচন্ড আমাদের কাছে করে আমাদের বিশ্বাস বিজ্ঞান আমাদের বিশ্বাস এবার রবীন্দ্রনাথ ও বিজ্ঞান এই বিষয়ে সত্য আলোচনা ছাত্র সমান নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী। 159তম জন্মবার্ষিকীতে আমি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার। আমি আজ রবীন্দ্রনাথ এবং বিজ্ঞান চর্চা সম্পর্কে দু চার কথা বলব। ভারতে ঘটে যাওয়া বৌদ্ধিক পুনর্জাগরণের একটি নিবিড় গবেষণা বিংশ শতাব্দীতে প্রবাহিত 19 শতকের দ্বিতীয়ার্ধটি ক্রমে গুরুত্বপূর্ণ। এই নবজাগরণের মধ্যেই প্রাচ্যের সেরা সৃজনশীল সংশ্লেষণ এবং পশ্চিমী স্থান নিয়েছিল বিজ্ঞান, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি। এবং এর মধ্যে রেনেসার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। তিনি ছিলেন একজন আধুনিক কবি এবং সবচেয়ে উজ্জ্বল সৃজনশীল প্রতিভা ভারতীয়। তিনি কবিতা ছাড়াও লিখেছেন গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, স্মৃতিচারণ এবং ভ্রমণ। রবীন্দ্রনাথের মধ্যে ছিল এক করুণাময় সর্বজনীন মানবতাবাদ, একটি সূক্ষ্ম সংবেদনশীলতা, প্রকৃতির সাথে একটি নিবিড় আত্মীয়তা এবং মানুষের জ্বলন্ত সচেতনতা এবং চমৎকার একটি প্রেমময় উষ্ণতা। রবীন্দ্রনাথের বিজ্ঞানের প্রতি আগ্রহ তার প্রথম কৈশোর থেকেই খুঁজে পাওয়া যায়। তিনি জ্যোতির্বিজ্ঞানী আগ্রহী ছিলেন এবং বহুকাল পরে তিনি যখন ইংল্যান্ডে গ্রিনিচ পরিদর্শন করেছিলেন তখন তিনি মানমন্দির পরিদর্শন করেছিলেন। তিনি মেঘনা সাহার প্ররোচনায় একটি পুস্তিকা লিখেছিলেন বিশ্ব পরিচয়, যেটি তিনি সত্যেন্দ্রনাথ বোসকে ডেডিকেট করেছিলেন। তার সাথে কলকাতায় 1928 সালে দেখা হয়েছিল বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী আর্নাল্ড জোহানসন উইলহেম সামারহিট এবং পদার্থবিদ ভার্নার কার্ল হাইসেনবার্গের সাথে তিনি একাধিক কথোপকথন করেছিলেন আপেক্ষিকতা, অদম্যতা এবং অন্তঃসংযোগ সম্পর্কে। কথোপকথনের পরে তিনি বলেছিলেন, "Some of the ideas that had seemed so crazy suddenly made my son that was of great help to me." তার বিজ্ঞানের উপর প্রথম রচনা মাত্র 13 বছর বয়সে লেখা হয়েছিল, যেটি গ্রহাণু আর বাসিন্দাদের নিয়ে লেখা। তারপর তিনি কোপার্নিকাসের হেলিওসেন্ট্রিক মহাবিশ্বের দৃষ্টি আকর্ষণ থেকেও রেহাই পান। তিনি কোপার্নিকাসের পুরো ধারণাটি তার একটি সুন্দর উপায়ে প্রকাশ করেছেন তার কবিতা বসুন্ধরাতে। তিনি বলছেন, "তুমি আমার পৃথিবী, বহু বছরের পুরনো, আমাকে আপনার কোলে নিয়ে অসীম আকাশের সাথে সারিবদ্ধ, আপনার অবিরাম পা দিয়ে গোল ঘুরে বেড়াচ্ছেন সৌরজগতের চারিদিকে অসংখ্য যুগে।" তার অন্যতম কবিতা সাবিত্রী বুয়েনস আইরেস জাহাজে লেখা কবিতায় কবি বর্ণনা করেছেন কিভাবে সূর্য বাঁচিয়ে রেখেছে তার প্রিয়তম কন্যা মা পৃথিবীকে উইথ দ্য গিফট অফ সানরাইজ। এবং কবি বিশদ বিবরণ দিয়েছেন হাইড্রোজেন, হিলিয়াম প্রভৃতি বিভিন্ন উপাদান কিভাবে ক্রমাগত জ্বলছে এবং উৎপন্ন করছে তাপ এবং উচ্চ তাপমাত্রা। এটি প্রকাশ করে তার বিজ্ঞানের প্রতি ব্যক্তিগত প্রশংসা এবং তীব্র জানার আকাঙ্ক্ষা। বিজ্ঞানের কি আশ্চর্য বোধ! অন্য কথোপকথনে মানুষের সম্পর্কে খুব প্রাথমিক ধারণাটি মহাবিশ্ব এবং বেগ ই সমান mc² পাওয়া গেছে। তিনি আইনস্টাইনের জটিল থিওরিটি বর্ণনা করেছেন আমাদের সকলের পক্ষে সহজ। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি তিনি সহজভাবে ব্যাখ্যা করেছেন তার শেষের কবিতায়। তিনি বলছেন, সময়ের অর্থ সবার কাছে একরকম হওয়া উচিত নয়। প্রচলিত ঘড়ি এবং ব্যক্তিগত ঘড়ির সময় আলাদা হওয়া উচিত। রবীন্দ্রনাথ বিজ্ঞানের বিস্তৃত এবং বিচিত্র আগ্রহ ছিল। তিনি তার পঞ্চ ডায়েরিতে উল্লেখ করেছেন, যদি তাপ গতির উৎস হয় এবং তবে কেবলমাত্র পদার্থ বিদ্যমান থাকে, যখন তাপ থাকে পদার্থ হয় থার্মোডাইনামিক্স, অর্থাৎ দ্য এন্ট্রপি অফ এ ক্লোজ
system tends towards a maximum and its available energy tends towards a minimum. তিনি তার নটবনগণী কবিতাতে বলেছেন কিভাবে ইলেকট্রন প্রোটনের চারপাশে বিদ্রোহী হয় এবং নিজেকে সমৃদ্ধ করে অন্য প্রোটনের কেন্দ্রে ছুটে যায়। তা বর্ণনা করছেন বিদ্রোহী পরমাণুতা নিত্যের প্রশান্তিতে সুন্দর হয়ে উঠেছে চাঁদের আলোতে প্রায়। সমস্ত বিজ্ঞানের শাখায় তিনি অবাধে ঘুরে বেড়িয়েছিলেন। সমস্ত নম্রতায় রবীন্দ্রনাথ নিজের সম্পর্কে বলেছিলেন, আমি উপাসক নই, বিজ্ঞান বা বিজ্ঞানের উপর কোনো লেখক। আইনস্টাইন তার সম্পর্কে যথার্থই বলেছিলেন, যন্ত্রাদি দিয়ে পরীক্ষা করলে একজনকে আমি বিজ্ঞানী মনে করি না, বরং বৈজ্ঞানিক মনেই একজন বাস্তব বিজ্ঞানী করে তোলে। তিনি আইনস্টাইনের সাথে জীবনকালে 4 বার দেখা করেছিলেন এবং তিনি তার একজন অন্তরঙ্গ বন্ধু ছিলেন। জগদীশচন্দ্রের এক বিখ্যাত উক্তিতে বোঝা যায় রবীন্দ্রনাথের বিজ্ঞানী মানসিকতা। তিনি জগদীশচন্দ্র বলছেন, আপনি কবি না হলে হতে পারতেন একজন মহান বিজ্ঞানী। আবারও তার জন্মদিনে আমি একবার তাকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের ছাত্র সুমন তারা তার এই সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে অনেক অজানা কথা, অনেক অজানা বিষয় আমাদের সামনে তুলে ধরলেন। এইবার এই জন্যেই আমাদের, কারণ এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পড়াশোনা করা, আমাদের চর্চা করা, একজন মানুষ লোক কিরকম ছিল এই বিষয়ে জানার সুযোগ। তাহলে আমাদের এই যে দৈনন্দিন যে জগৎ, আমাদের পৃথিবীটার আমরা শুধু দিকে তার জ্ঞানের দিকে তার আরেকটা শিল্প অত্যন্ত বেশি হয়। তার বয়স যখন 60 বছর হয়, 60 বছর তিনি আঁকা, তার যে আঁকা ছিল, তিনি আঁকতেন, ছোটবেলা আঁকতেন, সে আঁকা অত্যন্ত কম সময়, মাত্র 2 বছর অনেক ভালো ভালো ছবি আমাদের উপহার দিয়েছে। পরবর্তীকালে যেগুলি তার প্রদর্শনী। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, সে শান্তিনিকেতন হয়ে উঠেছিল ভারতের শিল্পকলা চর্চার এক স্থান। রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন যে ভারতবর্ষের যে বিখ্যাত সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতবর্ষের যে চিত্রকলা যে ঐতিহ্য, ভীমবেদকা সেই ঐতিহ্য এবং তারপরে পূর্ণবঙ্গী বা তার যে সৌরভ সেখানে আছে, তাকে যদি বিশ্বের করাতে হয় তাহলে নতুন আঙ্গিকে এবং তার জন্যে এই সংস্কৃতি বিখ্যাত মানুষ জাতীয় ছাত্র নন্দলাল বসু কাহিনী, তারপর রামচন্দ্র চামিলি রায়, বিখ্যাত মানুষজন তারা সেখানে পেয়েছিলেন এবং আমাদের সংস্কৃতি এবং শিল্প। এখন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আমাদের বিজ্ঞানী আমাদের এবং ইতিহাসের কিছু শব্দ এবং তার মনে করলে আর একটি শৈলী আছে এবং প্রথমে সেই সেইটা, তারপরে তাকে আমাদের মধ্যে আছে। সকল এখানে আগত সকল পার্টিসিপেন্টকে জানাই আমার ভালোবাসা এবং আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে জানাই আমার প্রণাম। এখানে বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1940 সালে 1 থেকে বাঁকুড়ায় এসেছিলেন এবং 1 থেকে 3 তারিখ পর্যন্ত মার্চ মাসে বাঁকুড়ায় এসেছিলেন এবং বাঁকুড়ায় তিনি তখন এসেছিলেন হিল হাউসে ছিলেন। হিল হাউসটা এখন আমাদের যে ডিএমএ যে বাসভবন সেটাকে আগে হিল হাউস নাম, এখনো হিল হাউসে বলা হয়।
তো তিনি বাঁকুড়ার সম্বন্ধে একটা ছোট্ট কথা বলেছেন কয়েক লাইনে, যে এই তার কথাটি আমি এখানে লিখেওছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি। এই তো একটা জায়গায় এলো বাঁকুড়ায়, প্রাদেশিক শহর বটে, কিন্তু পল্লীগ্রামের চেহারা এর। পল্লীগ্রামের আকর্ষণ রয়েছে এর মধ্যে। সাবেক দিন যদি থাকতো তো এর আমি নাই ঘুরে বেড়াতে পারত। তিনি যে গ্রাম বাংলাকে ভালোবাসতেন, গ্রামকে যে তিনি শহরের চেয়েও বেশি প্রাধান্য দিতেন, এই তার কথাতে এগুলোই প্রমাণ করে। যাই হোক, এই যে তার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো রবীন্দ্রনাথের শিল্প ভাবনা বা ভারতবর্ষের যে চিত্রকলা তাতে রবীন্দ্রনাথের কি প্রভাব। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি তিনি সাহিত্যে বিশাল কবি ছিলেন, তাকে বিশ্বকবি বলা হয়। সাহিত্যের সঙ্গে সঙ্গে তিনি চিত্রকলাতেও জোরালো ছাপ রেখে গেছেন। শিল্পকলায় তার ভূমিকা আমরা দুভাবে লক্ষ্য করি। এক হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা নিজস্ব চিত্র, আর তার প্রাণের শান্তিনিকেতনের কলা। গীতাঞ্জলি থেকে শুরু করে প্রায় তার সব রচনাতে দুটো লাইন বা প্যারার মাঝে যে যে গ্যাপগুলো থাকে বা তার যে লেখার সংশোধন, তার মধ্যে ফুটে ওঠা যে ছবি, যে তিনি কাব্য সংশোধনের সময় যে ছবিগুলো আঁকতেন, সেইগুলোর মধ্যে আমরা তার সাহিত্য চেতনার ক্রমিক উত্তরণ দেখি শিল্প চেতনা। পাণ্ডুলিপির এই যে কাটাকুলির মধ্য দিয়ে তার চিত্র লেখা এনে দিয়েছিল শিল্পের এক ভিন্ন ধারা। বিংশ শতকের 30-এর দশকে আমরা ভারতীয় শিল্পকলাতে একটা পরিবর্তন লক্ষ্য করি। এটা যেন ভারতীয় শিল্পকলাতে আমরা পশ্চিমের যে রং, পশ্চিমের যে স্টাইল বা পশ্চিমের যে রীতি, সেগুলোকে আমরা লক্ষ্য করছি। এই যে পরিবর্তন, এটা মোটামুটি ঘটেছিল দুজন ব্যক্তির দ্বারা। প্রথমজন ছিলেন অমৃতা সেনকে, যিনি প্যারিসের কলেজ থেকে তিনি পড়াশোনা করেন, এবং আরেকজন হলো রবীন্দ্রনাথ ঠাকুর। সোমনাথবাবু বললেন বা অনেকেই বলেছেন যে রবীন্দ্রনাথ কিন্তু প্রচুর বিদেশ যাত্রা করতেন। মাঝে মাঝেই তিনি ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে যেতেন। ফলে এই ঘুরতে যাওয়ার ফলে কিন্তু সেইখানে যে চিত্রকলা, তার সঙ্গে তিনি খুব পরিচিত হয়েছেন, তাকে তিনি বারবার দেখেছেন, এবং যে চিত্রকলার যে তার ভাবনা, সেগুলোকে তিনি দেখে সেগুলোকে হৃদয়ঙ্গম করে নিজস্ব ভারতীয় মননে গভীরভাবে অনুভব এবং চেতনা দিয়ে তিনি একটা নিজস্ব সক্রিয় রীতিতে এই চিত্রগুলো রচনা করেছিলেন পরবর্তীকালে। এবং 1928 থেকে 1930 এই 3 বছরের মধ্যে তার যে চিত্র আঁকার যে ইচ্ছা, সেটা এত প্রবল হয়েছিল এবং তার চিত্রের যে মান এত উন্নত ছিল যে তিনি পারিতে 1930 সালে একটি চিত্র প্রদর্শনী করেছিলেন। এবং পরবর্তীকালে আমরা দেখব বম্বে আর্ট কলেজের তত্ত্বাবধানে 1931 সালে একটা চিত্র প্রদর্শনী কলকাতায় তিনি করেন। ফলে তার যে এই যে রীতি এবং তার চিত্রগুলো এতই জোরালো ছিল, তিনি পরবর্তীকালে যে ভারতের চিত্র সমালোচক ছিল, সেই সমালোচকরা তাকে ভারতবর্ষের প্রথম আধুনিক চিত্রশিল্পীর মর্যাদা দিয়েছিল। এই তো গেল তার চিত্র কথা, চিত্র ভাবনা। আর আমাকে যদি জিজ্ঞেস করা হয় তার শ্রেষ্ঠ সৃষ্টি বা তার শ্রেষ্ঠ কৃষ্টি কি, তাহলে আমি বলবো এই দুটো কোনো সাহিত্য নয়। তার শ্রেষ্ঠ মানে তৈরি বা সৃষ্টি জিনিস হলো যে শান্তিনিকেতন এবং অবশ্যই তার কলা হল। এই শান্তিনিকেতন দেখা যায় যে পরবর্তীকালে ভারতবর্ষে এক উল্লেখযোগ্য শিল্প কেন্দ্রস্থলে পরিণত হয়। প্রাচীন ভারতে যেসব ঐতিহ্যময় যে চিত্রগুলো ছিল এবং যে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে চিত্র, যে ধারা, চিত্র যে রীতি, সেইগুলো বা পশ্চিম ইউরোপের যে চিত্রের যে ধারা, সেইগুলোকে এরা শান্তিনিকেতন কি করেছে না, নিজের যে জীবনযাত্রা, নিজের যে চলমান যে গ্রাম বাংলাকে এক জায়গাতে সেগুলো আত্মীকরণ করে, সেই আত্মীকরণ করে নিজের একটা নতুন ধারা তৈরি করে, এবং তৈরি করে এই যে ভারতীয় যে শিল্পটাকে আরো অনেক এগিয়ে নিয়ে গেছে। এবং তার এই যে কর্মযোগ্যতে যে গুরু হিসাবে যাকে পায় তিনি হলেন আচার্য নন্দলাল বসু। এবং তার যে অনুগামীরা, প্রচুর অনুগামী এবং আজ পর্যন্ত
আজ পর্যন্ত দেখবো যে অনেক তার বিখ্যাত বিখ্যাত যে চিত্রকর এই শান্তিনিকেতন থেকে বেরিয়েছে। তার মধ্যে যারা অন্যতম ছিলেন তারা এবং নন্দলাল আচার্য নন্দলাল যারা শিষ্য ছিলেন তাদের মধ্যে হলো রামকিঙ্কর বেশ, আমাদের বাঁকুড়ায় একজন, এবং অবশ্যই বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এবং তার যে পরবর্তীকালে যারা শিষ্য ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন অবশ্যই সত্যজিৎ রায়। এই যে আমি যে চিত্রটি এঁকেছি এটা হচ্ছে সত্যজিৎ রায়েরই অনুপ্রেরণে। সত্যজিৎ রায় 1960 সালেই যে চিত্রটা এই চিত্রটা এঁকেছিলেন, এবং আমরা জানি তার কিছুদিন আগে তার জন্মদিন গেছিল 1 মে। ফলে যে তার যে এই শান্তিনিকেতনের যে কত ভারতের চিত্রকলায় যে কত বড় একটা অবদান আছে, তার যদি আমরা শান্তিনিকেতনের ইতিহাসগুলো পড়ি বা ভারতীয় চিত্রকলা বা ভারতীয় যে কোনো সাহিত্যগুলো আমরা যে ইতিহাসগুলো যদি দেখি তাহলে বুঝতে পারি। নমস্কার। শুভেন্দু, এবং তার এই পুরস্কার থেকে কিছুটা সাজানোর চেষ্টা করেছি। আমাদের আজকে সকালে আমার হৃদয়ের বিষয়টা শুরু হলো, সকলে বাঙালির হৃদয়কে উদ্ভাসিত করে দিল। সেদিন আমার জন্মদিন, এই কথা বলি, সেদিন আমার জন্মদিন আমাকে প্রাণ লইয়া দিগন্ত প্রাণে এলাম করি, এলাম সত্যা সে ভাব আজকে বর্ষা স্নাত এই দিনের
নমস্কার। স্নেহার গানের স্কুলে আমি নিশ্চয়ই আছেন আমাদের দয়ে আমাদের মনে আমাদের মনে প্রতীকী